অনলাইন ক্লাসে আমি সরওয়ার মোর্শেদ ইন্সট্রাক্টর জিএম কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণী ভোকেশনাল জেনারেল মেকানিক্স ট্রেডের শিক্ষার্থীবৃন্দদেরকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুব ব্যস্ত সময় বার করছো, কারণ আগামী ডিসেম্বর মাসেই তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই লক্ষ্যে আমি জেনারেল মেকানিক্স গ্রুপের জেনারেল মেকানিক্স ট্রেড 1 77-13 বিষয়ের পঞ্চম অধ্যায় বিষয়ে তোমাদের আলোকপাত করব। পঞ্চম অধ্যায়ে জেনারেল মেকানিক্স 1 77-13 পঞ্চম অধ্যায়টি শেষ অধ্যায়। এই অধ্যায়ের বিষয়ের নাম হচ্ছে বেঞ্চ ওয়ার্কিং। শিক্ষার্থী বন্ধুরা, বেঞ্চ ওয়ার্কিংটা প্রকৃতপক্ষে কোনো নির্ধারিত সলিড টেবিলে স্থায়ী শক্তভাবে আবদ্ধ করে মোটামুটি এখানে কাজগুলো করতে হয়। এই বেঞ্চ ওয়ার্কিং অধ্যায়ে তোমরা বেশিরভাগ কোনো ধাতব বস্তু, গোলাকার ধাতব বস্তুর কর্তন, এরপরে ড্রিল বা ছিদ্রকরণ, এই বিষয়ে বেশি আলোকপাত জানতে পারবে এবং আলোচনা করা হবে। বেঞ্চ ওয়ার্কিং অধ্যায়ে আমরা প্রথমে কোনো বস্তুকে কাটবো, শক্ত আবদ্ধ টেবিলে বেঞ্চে আবদ্ধ করে তারপরে আমরা সেগুলিকে নির্দিষ্ট আকারে ছিদ্রকরণ, ভিতরে ছিদ্রকরণ বা বাইরে ছিদ্রকরণের বিষয়ে কাজগুলো করব এবং সেই কাজগুলো করতে আমাদের কিছু বিষয়গুলো চলে আসবে, জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা একেবারে সহজ নয়, অনেক কঠিন অধ্যায়। কারণ হচ্ছে এখানে মুখস্থ খুব কম থাকবে, বাস্তবে কাজ করতে পারলে বেশি আমাদের আয়ত্ত হতো। তারপরেও আমি খুব সহজভাবে তোমাদেরকে বিষয়গুলো বোঝাবো, যাতে করে তোমাদের কিছু মনে থাকে এবং তোমরা কিছু ধারণ করতে পারো। এবং এই ধারণ থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবে এবং তোমাদের ভালো রেজাল্ট হবে। আশা করি তোমরা A+ পাবে। জেনারেল মেকানিক্স ট্রেডটি আসলে ব্যবহারিক বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বাস্তব ক্ষেত্রে বেশি কাজে লাগে। তোমরা যখন কর্মক্ষেত্রে যাবা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা, কর্মক্ষেত্রে যাবা, তখন তোমাদের কাজে লাগবে। যদিও তোমরা কাজে যেতে না চাও বা কর্মক্ষেত্রে প্রবেশ করতে না চাও, তারপরেও পরীক্ষা দেওয়ার জন্য হলেও তো তোমাদের লিখতে হবে। সেই উদ্দেশ্যে হলেও তোমাদের পঞ্চম অধ্যায়ের 77-13 পঞ্চম শেষ অধ্যায়টি বেঞ্চ ওয়ার্কিং বিষয়টা তোমাদেরকে জানতে হবে। এই অধ্যায়ে আমি আগে মূল বিষয়গুলো, টপিকসগুলো তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে প্রথমতই আমাদের এখানে আমরা পাবো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা প্রথমে আমরা ট্যাপ ড্রিল সাইজটা পাবো। এই অধ্যায়ে ট্যাপ ড্রিল সাইজটা কি, এটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে পাবো আমরা থ্রেড, এরপরে আমরা পাবো শিক্ষার্থী বন্ধুরা ট্যাপিং, এরপরে পাবো হ্যাকসোয়িং, এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অধ্যায়ে পাবো ড্র ফাইলিং, এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাবো এই অধ্যায়ে বেঞ্চ ওয়ার্কিংয়ে পিস কী জিনিস সেটা আমরা জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে এই থ্রেডের প্যাচ সংখ্যা, একটি ধাতব গোলাকার বস্তুকে আমরা কি করে প্যাচ করব এবং সেই প্যাচের সংখ্যা কীরকম হবে সেটা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো হ্যাকসো বা হ্যাকসোয়িং, কারণ হচ্ছে কাটাকাটির বিষয়। বেঞ্চ ওয়ার্কিংয়ে কাটাকাটির বিষয়টা আসবে এবং আমাদের সেখানে কাজগুলো করতে হবে। এরপরে পাবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ট্যাপ আসলে কি, এটা আমরা একটু পরে আলোচনা করব এবং তোমরা জানতে পারবে। সেখান থেকে আগামীতে যদি প্রশ্ন আসে সেখানে তোমরা সেটা লিখে দেবে। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা টিপিআইটি কি আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো বিএসএফ কি বিষয় সেটা আমরা জানতে পারবো। এরপরে শিক্ষার্থী বন্ধু জানতে পারবো আমরা মেট্রিক থ্রেডের গভীরতা। এই অধ্যায়ে মেট্রিক থ্রেডের গভীরতা কীভাবে বা এই মেট্রিক থ্রেডের গভীরতার সূত্রটা কি সেটাও আমরা শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে জানতে পারবো। এরপরে আমরা চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে ড্রিল আছে। অধ্যায়টা একটু বড় এবং ব্যাপক বিস্তারিতভাবে মনে রাখতেই হবে। প্রয়োজনে লিখে বারবার এটা আয়ত্ত করতে হবে এবং ব্যবহারিক ক্লাস করতে হবে। ব্যবহারিক ক্লাসে গেলে এবং হাতে কলমে এবং খাতার সূত্রগুলো লিখে আয়ত্ত করতে পারলে বেশি ভালো মনে থাকবে। আর এখানে মনে একটু কম থাকবে, তারপরেও আমাদেরকে এখানে আয়ত্ত করতে হবে।
একটা বিষয় 2বার 3বার 4বার 5বার যদি আয়ত্ত করা যায় কোনো কিছু হয় না এমন কিছু নাই। এখান থেকে জানতে পারবো ড্রিলিংটা আসলে কী বিষয় শিক্ষার্থী বন্ধুরা জানতে পারবো। এরপরে জানতে পারবো ড্রিলিং মেশিনটা কী বিষয় সেটা জানতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে জানতে পারবো ড্রিল বিট যার সাহায্যে আমরা ছিদ্রগুলো করব সেটা কী জিনিস সেটা জানতে পারবো। এরপরে জানবো শিক্ষার্থী বন্ধুরা কাটিং স্পিড কী, কাটিং স্পিড যে কাটবে তার স্পিডটা কী সেই বিষয়ে আমরা আলোকপাত করব এর পরবর্তীতে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো কাউন্টার সিঙ্কিংটা কী বিষয়, আসলে কাউন্টার সিঙ্কিংটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো নবম শ্রেণী ভোকেশনাল জেনারেল ম্যাজিস্ট্রেটের 77-13 বিষয়ের 5ম অধ্যায়ের বেঞ্চ ওয়ার্কিংয়ে দেখো অনেক কঠিন বিষয়গুলো চলে আসছে যেটা আমাদের ওয়ার্কশপে কাজগুলো করতে হয়, কিন্তু খাতার মধ্যে কিন্তু এই বিষয়গুলো চলে আসবে। বোর্ড পরীক্ষা লিখিত তাত্ত্বিক পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো চলে আসবে। প্র্যাকটিক্যালে কি থাকবে সেটা তো প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে, কিন্তু খাতার মধ্যে যদি চলে আসে বোরিং কী জিনিস তখন তোমাদেরকে লিখে দিতে হবে এক কথায়। 3টা ওয়ার্ড দিয়ে হতে পারে, 2টা ওয়ার্ড দিতে হতে পারে, 1টি ওয়ার্ড দিয়ে হতে পারে। 1টি ওয়ার্ড দিয়ে 1টি প্রশ্নের উত্তর দিলে 1 নম্বর পেয়ে যাবে, একটু বেশি করে লিখলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে পেয়ে যাবে। আর যখন রচনামূলক আসবে তখন তোমাকে চিত্র দিয়ে বুঝে বলতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসতেছি আরপিএম কী জিনিস আমরা সেটা এখানে আমরা জানতে পারবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চলে আসবে ড্রিল বিট কি আসলে আদত কী বিষয় সেটা আমরা জানবো। এরপরে মেশিনের সুইচ মানে কী বিষয় জানবো। এরপরে শিক্ষার্থীবৃন্দরা ড্রিল বিটের পয়েন্ট, যে পয়েন্ট বা অ্যাঙ্গেল ব্যবহার করে ড্রিল বিটে ছিদ্রগ্রহণ করা হয় সেটা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো টপিকস বা পয়েন্ট আছে এই অধ্যায়ে আলোচনা করার। তো আমরা চলে যাচ্ছি আবার প্রথমের দিকে চলে যাচ্ছি, আমাদের প্রথমের দিকে চলে যাচ্ছি আবার বেঞ্চ ওয়ার্কিংয়ের ট্র্যাপ ড্রিল সাইজ। এখন আমাদের খুব মনোযোগ সহকারে বারবার রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ করার দরকার নাই, মনে রাখতে হবে যাতে করে আমরা লিখতে পারি। পরীক্ষা যদি আসে ট্র্যাপ ড্রিল সাইজ কী বা ট্র্যাপ ড্রিল সাইজ বলতে কী বোঝায়, তখন তোমাদেরকে লিখে দিতে হবে 1/n অর্থাৎ প্রতি ইঞ্চিতে থ্রেডের সংখ্যা, 1/n প্রতি ইঞ্চিতে থ্রেডের সংখ্যা, এইটা হচ্ছে ট্র্যাপ ড্রিল সাইজ। কি যদি বলা যায় ট্র্যাপ ড্রিল সাইজ কী, তারপরেও এটা লিখে দিলে আমরা 1 নম্বর পেয়ে যাব। আর যদি কোনো অঙ্ক করতে লাগে তখনও আমাদের উপরে 1/n মানে প্রতি ইঞ্চিতে থ্রেডের সংখ্যা, এটা যদি লিখে দেওয়া যায় তাহলে আমাদের এটা ট্র্যাপ ড্রিল সাইজ হয়ে যাবে। এটা বাস্তবেও আমরা আমাদের যখন করব তখন এটা লাগবে, অঙ্ক করতে লাগবে। অথবা থ্রেডের বাইরের বিয়োগ থ্রেডের পিস সংখ্যা হচ্ছে ট্র্যাপ ড্রিল সাইজ। এরপরে চলে আসবো আমরা শিক্ষার্থী বন্ধুরা থ্রেড বা গুনা প্যাচ। আসলে এই অধ্যায়ের মূল বিষয়টাই হচ্ছে থ্রেড, এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে থ্রেড মানে প্যাচ। এই প্যাচটা কীভাবে হয় বা কিভাবে করা হয়, কোনো ধাতব লম্বাকারে কোনো ধাতব গোলাকার বস্তুর ভিতরে হতে পারে বাইরে হতে পারে, যাই হোক এখানে থ্রেড বা গুনা প্যাচ বলতে আমরা কী বোঝাবো এটাই এখানে আমরা বোঝাবো। পরীক্ষা যদি আসে থ্রেড কী জিনিস বা গুনা প্যাচ কী জিনিস বা কাকে বলা হয়, তখন তোমাদেরকে লিখতে হবে দৈর্ঘ্য বরাবরে একই দৈর্ঘ্য বরাবরে একই দিকে কোনো বোল্টভাবে এগিয়ে যাওয়া। বোল্ট বলতে এখানে গোলাকার বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্য বরাবরে শিক্ষার্থী বন্ধুরা এই একই বরাবরে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের এখানে থ্রেড। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব ট্যাপিংটা যেটা বলেছি যে ট্যাপিংটা কী বা কাকে বলে বা ট্যাপিং আদত আমাদের মাথায় কীভাবে ঢুকবে যে ট্যাপিংটা কী। ট্যাপিংটা তোমরা এক কথা মনে রাখবে, ট্যাপিং একটা কাটিং ডিভাইস কাটিং ড্রিল বিট কাটিং ডিভাইস বা নলাকার বস্তুর ভিতরে দিকে থ্রেড করার ক্ষেত্রে যে ট্যাপ করা হয় বা নলাকার আকৃতির ড্রিল বিট দিয়ে যে ছিদ্র করা হয় বা নলাকার আকৃতির বস্তু দিয়ে যে থ্রেডের প্যাচগুলো করা হয় তাকেই বলা হয় ট্যাপিং। প্রথমে ট্যাপ দ্বারা ট্যাপিং করা হয়। ট্যাপটা হচ্ছে নলাকার একটা কাটিং স্পিডের বস্তু, আর এই দ্বারা যে কাজগুলো করব সেটাকে বলা হয় ট্যাপিং। এর শিক্ষার্থী বন্ধুরা এখন চলে আসবো আমরা হ্যাকসোয়িং খুব ভেরি সিম্পল।
হ্যাকসো তোমরা সবাই দেখছো, গ্রামে গঞ্জে শহরে কোনো ধাতব বস্তুকে দ্বিখণ্ডিত করতে ব্যবহৃত হয়, 4 খণ্ড করতে ব্যবহৃত হয়। হালকা পাতলা লৌহখণ্ডকে আমরা বাড়িতেও কেটে দ্বিখণ্ডিত করতে পারি, ওয়ার্কশপে করতে পারে, ল্যাবে করতে পারে, তারপরে তোমার ইন্ডাস্ট্রি কলকারখানা তো অবশ্যই ব্যবহার হয়। এই হ্যাকসোয়ের অনেকটা একটা বড় বিস্তর অধ্যায় আছে, সেখানে পুরোপুরি এটা জানা যাবে। তবে বিস্তারিত আকারে হলে হ্যাকসোয়ের ছবি লাগবে। আর এখানে যদি সংক্ষিপ্ত আকারে আসে, হ্যাকসোয়িংটা কি? হ্যান্ড হ্যাকসোয়িং বলতে আমরা যেহেতু হাত দ্বারা হ্যাকসোটা পরিচালনা করব, এই জন্য এটা হ্যান্ড হ্যাকসোয়িং। ধাতব বস্তুকে দ্বিখণ্ডিত করাকেই মূলত হ্যান্ড হ্যাকসোয়িং বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে আসতেছি ড্র ফাইলিং। এই ড্র ফাইলিংটা আসলে কি? এই অধ্যায় প্রথমে তো আমরা এই অধ্যায়টাই হচ্ছে বেঞ্চ ফিটিং, বেঞ্চ ওয়ার্কিং, বেঞ্চ অর্থাৎ ওয়ার্ক টেবিলে কোনো ধাতব খণ্ডকে কাটাকাটি করব, তারপরে নির্ধারিত মাপে নিয়ে আসবো, এরপরে আমরা ড্রিল বিটের মাধ্যমে ছিদ্রগুলো করব। এই জন্য হ্যাকসোয়ের অপশনটা চলে আসছে এখানে। ড্র ফাইলিংটা হচ্ছে ফাইল প্রস্থের দিকে দৈর্ঘ্য বরাবরে, ফাইল প্রস্থের দিকে দৈর্ঘ্য বরাবরে এগিয়ে গিয়ে যে টান দিয়ে যে ক্ষয় করা বা মসৃণ করা হচ্ছে ড্র ফাইলিং। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব পিস। এই পিসটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় অবশ্যই আসতে পারে পিস কি বা পিস বলতে কি বোঝায় বা কেন পিস ব্যবহার করা হয়। কোনো থ্রেড বা প্যাচের উপর একই রকম দেখতে প্রান্ত দূরত্বকে বলা হচ্ছে পিস। অর্থাৎ এখানে আমরা একটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের দিকে লক্ষ্য করো, এগুলো যদি প্যাচ হয়, এই প্রান্ত থেকে অপর প্রান্তের যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে পিস। এই দূরত্বটাকে আমরা এখানে পিস আকারে ধরে নেব। অর্থাৎ এই প্রান্ত থেকে অপর শেষ প্রান্ত পর্যন্ত যে প্যাচের যে দূরত্বগুলো বয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে পিস। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব থ্রেডের প্যাচ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্যাচ সংখ্যা অবশ্যই থাকে। অর্থাৎ একটা কার্যবস্তুর মধ্যে প্যাচ করা হয়, গোলাকার বস্তুর মধ্যে ভিতরে প্যাচ করা হতে পারে, বাইরেও প্যাচ করা হতে পারে। যদি বাইরের প্যাচ করা হতে পারে বা ভিতরের হতে পারে, যেখানে হোক সেখানে কিন্তু প্যাচের একটা অপশন চলে আসবে। সেই অপশনটা হচ্ছে প্রতি ইঞ্চিতে ধাতব প্যাচের সংখ্যা। 1 ইঞ্চিতে ওই ধাতব বস্তুতে কয়টা প্যাচ করা হয়েছে বা করা আছে, সেই সংখ্যাটা গণা থাকলে আমাদের বলে দিতে হবে যে হয়তোবা 14টা হতে পারে, 50টা হতে পারে, 1 ইঞ্চিতে 14টা প্যাচ হতে পারে, 1 ইঞ্চিতে 50টা হতে পারে, অথবা কর্তনের ক্ষেত্রেও হতে পারে, কাটিংয়ের ক্ষেত্রেও প্যাচ সংখ্যা হতে পারে। তো যাই হোক, প্রতি ইঞ্চিতে ধাতব প্যাচের সংখ্যাকেই আমরা থ্রেডের প্যাচ সংখ্যা বলে থাকব। এরপরে চলে আসি শিক্ষার্থী বন্ধুরা হ্যাকসো। আবার বলতেছি, হ্যাকসো খুবই সোজা জিনিস। হ্যাকসো দ্বারা দ্বিখণ্ডিত কোনো বস্তুকে দ্বিখণ্ডিত করা, 2 খণ্ড 3 খণ্ড করে কেটে ফেলা, এটা হচ্ছে হ্যাকসো। এই হ্যাকসো প্রকৃতপক্ষে 2 প্রকার হয়, একটা অ্যাডজাস্টেবল আর একটা সলিড। অ্যাডজাস্টেবলটা হচ্ছে তোমরা নিয়ন্ত্রণ করে ছোট বড় আকারে এটাকে ব্যবহার করতে পারবে। ব্যবহারের জন্য এটা সহজ করে দেবে, বড় ছোট বিভিন্ন আকারের ব্লেডকে এখানে অ্যাডজাস্ট করে কাটা হবে। আর সলিডটা এটাকে ছোট বড় কিছু করা যাবে না, নির্ধারিত মাপের ব্লেড, নির্ধারিত মাপের ফ্রেম হইতে হবে, সেখানে সেই মাপের ব্লেড নির্ধারিত মাপের ফ্রেমে পরিয়ে তারপরে কাটতে হবে। এই হচ্ছে তফাৎ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসি ট্যাপ। এর আগে বলছি ট্যাপ এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আলোচনা করছিলাম ট্যাপ থেকে ট্যাপিং। এখানে আবার চলে আসছে এক ধরনের কাটিং টুলস, যাহা নলাকার বা নলাকৃতির কাটিং টুলস, নলাকৃতি হয়ে কাটবে, তাকে আবার ট্যাপ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমি ট্যাপিং কয়েকবার রিপিট করলাম তোমাদের বোঝার জন্য। এরপরে টিপিআইটা পরীক্ষা চলে আসবে সরাসরি। টিপিআইটা কি এক কথা আসতে পারে, থ্রেডের পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে থ্রেডের সংখ্যা, এখানে সংক্ষিপ্তভাবে টিপিআই চলে আসতে পারে। থ্রেড পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে থ্রেডের সংখ্যা। বিএসএফ, এটা হচ্ছে বিএসএফ বলতে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রশ্ন চলে আসবে, বিএসএফ কি এটা চলে আসতে পারে। আমাদের তখন লিখে দিতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড।
ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড। এই ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড বলতে একটা স্ট্যান্ডার্ড মানকে বোঝায়, যেমন মেট্রিক স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মানের যে স্ট্যান্ডার্ড সেইটা এখানে বোঝাচ্ছে ব্রিটিশ, সেই ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড, এটাকে বলা হয় BSF। পরীক্ষায় যখন আসবে তখন তোমরা লিখে দেবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। এরপরে মেট্রিক থ্রেডের গভীরতা, মেট্রিক থ্রেড, এই মেট্রিক হচ্ছে আমাদের একটা পদ্ধতিগত মেট্রিক, এই হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ভাষার মেট্রিক। এই মেট্রিক থ্রেডের গভীরতা কি? এই মেট্রিক থ্রেডের গভীরতা বলতে তোমরা এই সূত্রটা এখানে লিখে দেবে। মেট্রিক থ্রেডের সূত্র হচ্ছে বাইরের থ্রেডের ক্ষেত্রে হতে পারে, এটা আমি বাইরের ক্ষেত্রে থ্রেডে বলতেছি 0.61 গুণন পিস সংখ্যা, থ্রেডের পিস সংখ্যা। আর 0.61টা হচ্ছে ধ্রুবক মান, এটা আদর্শ একটা মান, এটা নির্ধারিত মান, এর কোনো পরিবর্তন হবে না। এইটা দিয়ে তাহলে থ্রেডের গভীরতা বলতে আমরা বুঝবো, থ্রেডের গভীরতা বলতে আমরা বুঝবো থ্রেডের বাইরের ক্ষেত্রে 0.61 গুণন পিস সংখ্যাকেই হচ্ছে থ্রেডের গভীরতা বলা হয়ে থাকে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসবো ড্রিল, এরপরে আমরা চলে আসবো ড্রিল। ড্রিলটা হচ্ছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখাচ্ছি ড্রিলটা আসলে কি জিনিস আমরা দেখাচ্ছি। এই ড্রিল একেবারে পুরাতন যুগের পৃথিবীর সৃষ্টির পর যেমন হ্যামার বা হাতুড়ি ছিল, স্ট্রাইকিং হ্যামার আঘাত করার জন্য সভ্যতার মানুষ আবিষ্কার করে। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশেষ করে মেকানিক্যাল বা জেনারেল মেকানিক্স বা ইঞ্জিন আসলেই ড্রিল বিষয়টা চলে আসবেই। আর এই ড্রিল মানে ছিদ্র বা হোল বা গর্ত করা অর্থাৎ গর্ত করা, এখানে আসবে ড্রিল মানে ছিদ্র করা। মূল বিষয় হচ্ছে ড্রিল মানে ছিদ্র করা বা ছিদ্রকরণ। ড্রিল কি? ড্রিল হচ্ছে ছিদ্রকরণ বা ছিদ্র করা। আর ড্রিলিং হচ্ছে যে পদ্ধতিতে ছিদ্রগুলো করা হয়, যে প্রক্রিয়ায় ছিদ্রগুলো করা হয়, যে ডিভাইসগুলো নিয়ে ছিদ্রগুলো করা হয়, যে ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে যে ছিদ্রগুলো করা হয় তাকে বলা হচ্ছে ড্রিলিং, তাকে বলা হয় ড্রিলিং বা ড্রিলিং পদ্ধতি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাই মেশিন, ড্রিলিং মেশিন। এই ড্রিলিং মেশিনটা বলতে শিক্ষার্থী বন্ধুরা বুঝাবো ড্রিল বিট, ড্রিল মেশিন বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টসের অ্যাসেম্বল করে তারপরে একটা ওয়ার্ক পিসেরকে আমরা ড্রিল করতে পারি। একা একা ড্রিল বিট কোনো ওয়ার্ক পিসকে ড্রিল বা ছিদ্র গর্ত বা হোলগুলো করতে পারে না। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে একটি মেশিন তৈরি হয়। ড্রিল করার ক্ষেত্রে যে মেশিনটি তৈরি হয় তাকে বলা হয় ড্রিল মেশিন। এবং এই ড্রিলিং মেশিনের মাধ্যমেই আদত ড্রিলগুলো করা হয়ে থাকে। ড্রিলিং মেশিনের মাধ্যমে ড্রিলের প্রয়োগ ঘটে থাকে, ড্রিলিং মেশিনের মাধ্যমে ড্রিলিংয়ের কাজের প্রয়োগ ঘটে থাকে এবং ড্রিলিং মেশিনের মাধ্যমে মেশিনের কাজগুলো আমাদের ছিদ্র বা গর্ত করার কাজগুলো আমরা করে থাকি। তাহলে ড্রিলিং মেশিন বলতে তোমরা এক কথা বলে দেবে, যে মেশিনের মাধ্যমে ছিদ্র বা গর্ত করা হয় তাকে ড্রিল মেশিন বলা হয় থাকে। এখন চলে আসি আমরা ড্রিল বিট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ড্রিল বিট হচ্ছে যার দ্বারা ছিদ্র করা যায়, যেটা দ্বারা মানে যে বস্তুটা দ্বারা যার দ্বারা আমরা ছিদ্রগুলো করব তাকে আমরা ড্রিল বিট বলবো। এখানে ড্রিল বিট এরকম কাটা থাকবে, মানে এটা একটা ড্রিল বিট থাকবে আদত। এখানে আমাদের এইটাকে সেট করতে হবে, এটা দিয়ে আমাদের এই কাজগুলো আমাদের মানে এইটা হচ্ছে এক ধরনের ড্রিল বিট, এর সাহায্যে আমরা কর্তন বা ছিদ্রগুলো করে থাকবো। এরপরে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা কাটিং স্পিড। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো কাটিং স্পিড মুখস্থ করতে হবে। যদি মনে রাখা সম্ভব না হয় কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে। কোনো ওয়ার্ক পিসকে কাট বা কর্তন করার গতিকেই বলা হয় কাটিং স্পিড। অর্থাৎ আমরা কার্যত অবস্থায় বা কার্যক্ষেত্রে বা বাস্তবে যখন আমরা কোনো ড্রিল করতে যাব, তখন কোনো ওয়ার্ক পিসকে যখন কাটতে যাব তার কর্তন করার গতিটা যে দৈর্ঘ্য বরাবরে যে যেতে থাকবে তাকে বলা হয় কাটিং স্পিড। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে। এখানে এই অধ্যায়ে আমাদের অনেকগুলো বিষয় বা টপিকস বা পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, সরাসরি মনে রাখতে হবে, তাছাড়া সহজে এটা আয়ত্ত হতে চাবে না। কাউন্টার সিঙ্কিং হচ্ছে মুখ বরাবর কৌণিক 60 ডিগ্রিতে ডিল করাকেই বলা হয় কাউন্টার সিঙ্কিং।
শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা চলে আসতে পারে কাউন্টার সিঙ্কিং কি, তখন তোমরা কী বলবা যে কাউন্টার সিঙ্কিং হচ্ছে মুখ বরাবর কৌণিক 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো ড্রিল করা হয়, তখন তাকে বলা হচ্ছে কাউন্টার সিঙ্কিং। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব বোরিং। বোরিংটা সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে। আশেপাশে টিউবওয়েল বসানো হয় বা বিভিন্ন ধরনের কাজ করা হয়, ছিদ্র করা হয়, ম্যানহোল করা হয়। তো এখানে বোরিংটা কাজ করবে, এখানে বোরিংটা হবে, ড্রিলের ক্ষেত্রে বোরিংটা হবে পূর্বের করা গর্তে পুনরায় সমান্তরাল অবস্থায় যদি আবার ছিদ্র করা হয়। একটি ওয়ার্ক পিসে যদি একবার ছিদ্র করা হয়, প্রয়োজনে যদি দ্বিতীয়বার আবার ছিদ্র করতে হয় বা পুনরায় আবার সমান্তরাল ওই ওয়ার্ক পিসে যদি আবার সমান্তরাল কোনো ছিদ্র করার প্রয়োজন হয় বা প্যাচকে বড় প্রসারিত করতে হয় বা পরিবর্তন করতে হয়, তখন এটাকে আমরা পূর্বের গর্তকে পুনরায় সমান্তরালভাবে ছিদ্র করে থাকি, সেটাকে আমরা বোরিং বলবো। এখানে আমরা বাইরের না, আমরা ওয়ার্ক পিসের ছিদ্রকরণের ক্ষেত্রে বোরিংটা ব্যবহার করে থাকবো। আর চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা আরপিএম। এই আরপিএমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পরীক্ষা প্রায় চলে আসে। আরপিএমটা কি? আরপিএমটা হচ্ছে প্রতি মিনিটের ঘূর্ণায়ন সংখ্যা, ইংরেজিতে রেভলিউশন পার মিনিট বলা হয়, অর্থাৎ প্রতি মিনিটের ঘূর্ণায়ন সংখ্যা। ড্রিল বিট যখন ঘোরে বা কাটে, তখন প্রতি মিনিটে কত পাক ঘুরে ঘুরে ড্রিল বিটের কর্তনটা প্রতি মিনিটে কতবার ঘুরে ঘুরে তোমাদের ড্রিল বিটটা কাটতেছে, সেটাই হচ্ছে আরপিএম, প্রতি মিনিটের ঘূর্ণায়ন সংখ্যা। কার? এখানে প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যা হচ্ছে ড্রিল বিটের। প্রতি মিনিটে আরপিএমটা কার? প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যা হচ্ছে ড্রিলের। আরপিএমটা হচ্ছে প্রতি মিনিটের ঘুরে 1 মিনিটে ঘুরে কতবার সে কাটতে পারতেছে, এইটি হচ্ছে আরপিএম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাই ড্রিল বিট। এই ড্রিল বিট আমরা এই অধ্যায়ে আরও কয়েকবার আলোচনা করেছি। তো এই ড্রিল বিটটা যে ধাতব বস্তুতে গর্ত করতে সরাসরি যে ব্যবহৃত হবে, যে কাটবে তাকেই বলা হবে ড্রিল বিট। এর কাজ হচ্ছে খালি কাটা, গর্ত করা, কেটে কেটে গর্ত করে দেবে ধাতব বস্তুকে। এরপরে মেশিনের সুইচ, যেহেতু এখানে কাটাকাটির মানে ইলেকট্রিক একটা ফাংশন আছে, মেশিনের একটা অবস্থান আছে, সব কিছু আছে, সেক্ষেত্রে মেশিনের একটা সুইচ বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা যখন যে কাজ করব, তখন সেই কার্যবস্তুকে খুব সতর্কতার সহিত নিরাপত্তা বজায় রেখে অন করব, আবার যখন কাজ শেষ হবে তখন আবার সরাসরি এটাকে অফ করে দেব। অর্থাৎ এখানে এই অধ্যায়ে আমাদের মেশিনের কাজ থাকবে এবং মেশিনের কাজে আমরা সেই সুইচের অফ অনের ব্যবহারটা অবশ্যই জানতে হবে। কোন মেশিনটা ব্যবহার করতেছি, সেই মেশিনের কোথায় সুইচ অন আছে, কোন মেশিনটা ব্যবহার করতেছি সেটাই কোথায় অফ আছে, সেটা না জেনে কখনোই আমরা ড্রিল বিটের কাজগুলো করব না, বা এই ওয়ার্কশপের বেঞ্চ ফিটিং এই অধ্যায়ে আমরা সে কাজগুলো আমরা করব না। বেঞ্চ ওয়ার্কিং ক্ষেত্রে অবশ্যই মেশিনের প্রয়োগ আছে, সেই ক্ষেত্রে মেশিনের সুইচ অন অফ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে আসবো ড্রিল বিটের পয়েন্ট অ্যাঙ্গেল। আমরা যে ড্রিল বিটগুলো করব বা ছিদ্রগুলো করব, কোনো ধাতব গোলাকার বস্তুর ভিতরে বা বাইরে ছিদ্রগুলো করব, সেই ড্রিল বিটের পয়েন্ট অ্যাঙ্গেলগুলো কীরকম হবে, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল করার সময় আমরা দেখাইলে ভালো হয়। তারপরে এখানে জেনে রাখতে হবে ড্রিল বিটের পয়েন্ট অ্যাঙ্গেল কত বা কী। তখন তোমার পরীক্ষার খাতা আসলে তোমার লিখে দেবে ড্রিল বিটের পয়েন্ট অ্যাঙ্গেল হবে 80 থেকে 100, 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, সব 80 থেকে 100 ডিগ্রি। আশা করি তোমরা এই অধ্যায় থেকে এই খুব দ্রুত বলা হলো, তোমরা প্রয়োজনে এগুলি বারবার দেখবা এবং একটু করে মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা ফলাফল ভালো করবে। আগামী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো না কোনো অধ্যায় নিয়ে। সবাইকে ধন্যবাদ।